অনেক অনেক দিন আগের কথা। রূপসা নদীর কোল ঘেঁষে একটা বন ছিল। সে বনে একটি মা ছাগল তার ছানাদের নিয়ে বসবাস করত। কিছুদিন আগে ছাগলটি 7 ছানার মা হয়েছে, তাই সে ছানাদের রেখে ঠিক মতো কোথাও যেতে পারত না, এমনকি নিজের খাবার খুঁজতেও পারত না, কারণ ছানাগুলো ছিল অনেক ছোট। একদিন মা ছাগল তার 7 ছানাকে বলল, শোনো আমার ছানারা, আমি ভাবছি আজ তোমাদের জন্য বনের গভীরে খাবার খুঁজতে যাব। তাছাড়া তোমাদেরও তো কদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বলো, তাই তোমাদের জন্য মিষ্টি ফল আর কচি ঘাস নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলেই হবে না ছানারা, তোমাদের সাবধানে থাকতে হবে। বনের অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাছাড়া এই বনে পাজে একটা শিয়ালও আছে। যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার 7 ছানা এই ঘরে আছে, তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে সে। তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি, বুঝতে পেরেছো? মা, আমি সবাইকে দেখে রাখবো, এই ঘর থেকে কাউকে কোথাও বেরোতে দেব না মা, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে ছানারা, তবে হ্যাঁ, আমি ছাড়া যদি অন্য কেউ তোমাদের বাইরে থেকে ডাকে, তাহলে কিন্তু কেউ দরজা খুলবে না, এ আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর শোনো, আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে। কিন্তু মা, আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? আমি যখন আসবো তখন আমি এই ছড়া বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চলে এসেছি। 7 ছানা 7 ছানা, দরজা খুলতে করিস না মানা, খাবার এনেছি ভুরি ভুরি, দরজা খোল তাড়াতাড়ি। আমি যখন এভাবে ছড়া বলবো তখন তোমরা দরজা খুলে দিও, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। এবার তুমি নিশ্চিন্তে যাও আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। ছানাদের এমন কথা শুনে মা ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায়। এদিকে মা ছাগল এবং ছানাদের সব কথাই আড়াল থেকে দুষ্টু শিয়াল শুনছিল। সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফন্দি আঁটতে থাকে। ও, তার মানে এই ব্যাপার, ছড়া কাটলে আমি ওই ছাগলের ছানাগুলোকে খেতে পারবো। আহ, কি যে মজা! একটা নয় দুটো নয়, পুরো 7টা ছানা। এ তো আমার পুরো 7 দিনের খাবার হয়ে যাবে। যে করে হোক ছানাগুলোকে আমার ধরতেই হবে। যাই যাই, দরজার সামনে গিয়ে চেষ্টা করি, দেখি ওরা দরজা খোলে কিনা। আমার সোনারা, তোমাদের মা এসে গেছে, তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। আরে আরে, এ আবার কে? মনে হচ্ছে ভয়ঙ্কর পশু হবে। আমাদের মায়ের গলার স্বর তো এমন বেসুরে নয়। আমাদের মা কত সুন্দর করে ডাকে, আর ঘরের বাইরে যে কথা বলছে তার গলা একদমই ফাটা বাঁশের মতো। নিশ্চয় আমাদের খেতে এসেছে। সবাই সাবধান, কেউ দরজা খুলবে না আর কোনো আওয়াজ করবে না। শোনো, তুমি আমাদের মা হতেই পারো না। আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে, আর আমাদের মায়ের গলা তোমার মতো এমন মাইক নয়। মা তো অনেক মিষ্টি করে কথা বলে। আরে, এই ছানাগুলো তো দেখছি ভীষণই চালাক। ছড়া কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে যে আমি ওদের মা নই। কিন্তু আমিও হেরে যাওয়ার পাত্র নই, আমার গলার স্বর আরো সুরেলা করতে হবে। যাই, গিয়ে একটু মধু খেয়ে আসি, তাহলেই আমার গলার স্বর সুরেলা হয়ে যাবে। এই বলে শিয়ালটি বনের গভীরে চলে যায়, আর সে একটি মৌমাছির চাক দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবারও সেই ঘরের সামনে চলে যায়, আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমার সোনা ছানারা, তোমরা দরজা খোলো, আমি তোমাদের মা এসে গেছি। আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কি হলো আমার ছানারা, তোমরা দরজা খুলছো না কেন? ও, আমার তো ছড়া কাটার কথা ছিল। ছড়া না কাটলে তো তোমরা দরজা খুলবে না। আচ্ছা, আমি তাহলে ছড়া কাটছি। 7 ছানা 7 ছানা, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি, দরজা খোলো আমার সোনারা তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে সত্যি সত্যি মা এসে গেছে। দেখো মা, কত সুন্দর করে ছড়া কাটছে। এবার দরজাটা খুলেই দেই। দাঁড়া বোন দাঁড়া,
আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মা তো একটু আগেই গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা। না রে বোন, কিছুতেই দরজা খোলা যাবে না। এ যে আমাদের মা নয়। আমাদের মায়ের পায়ের রং তো কত সুন্দর সাদা, আর পায়ের নখও কত সুন্দর। আমি বাইরে যার পা দেখলাম তার পা দুটো ভীষণ ভয়ঙ্কর, আর নখগুলো অনেক ধারালো, আর রংটাও কেমন ধূসর বর্ণের। এই যে কিছুতে আমাদের মা হতে পারে না। এটা মনে হচ্ছে কোনো পশুর ফাঁদ। কেউ দরজা খুলিস না তোরা, নইলে আমাদের সবাইকে মরতে হবে। ওমা, তাই বুঝি? এত ভয়ঙ্কর ব্যাপার! আমি তো এখনই দরজাটা খুলতে যাচ্ছিলাম। যদি ভুল করেও খুলে ফেলতাম তাহলে কি হতো বলতো? দরজার বাইরে কে আছো? তুমি চলে যাও। আমরা জানি তুমি আমাদের মা নও। চলে যাও, নইলে কিন্তু আমাদের মা এসে তোমাকে শাস্তি দেবে। এই ছাগলের বাচ্চাগুলো তো দেখছি খুবই চালাক। আমাকে তো দেখছি খুবই জব্দ করছে। এখন তো দেখছি আমার পা সাদা করে আসতে হবে, তা না হলে তো বাচ্চাগুলো কিছুতেই দরজা খুলবে না। এরপর সেই পাজি শিয়ালটি তার গুহায় চলে যায় আর কিছু সাদা রং নিয়ে তার পায়ে মাখতে থাকে। এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায়। এরপর শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে গিয়ে বলতে থাকে, সাচ্ছানা সাচ্ছানা, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো আমার সোনারা, তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, আগে কেউ দরজা খুলবে না। প্রথমে আমি চেক করে দেখি যে এটা আমাদের মা কিনা। এরপর দ্বিতীয় ছানাটি দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। এবার সে সাদা সাদা পা এবং নখ দেখতে পায়। সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তার মা এসেছে। আরে আরে, এবার তো সত্যি সত্যি আমাদের মা চলে এসেছে। চলো আমরা দরজা খুলি। নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই বলে দ্বিতীয় ছানাটি দরজা খুলে দেয়, আর তখন শিয়ালটি ভেতরে ঢুকে পড়ে। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে দরজাটা খুলতে পারলাম। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস, কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, অবশেষে সাকসেস হয়েছি। এবার আমি তোদেরকে খাবো। না 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 না, এতক্ষণে হয়তো বা তোদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে। তোদেরকে এখানে খাওয়া যাবে না, তোদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে। এই চল সবাই, আমি তোদেরকে গুহায় নিয়ে গিয়ে তারপর আরামায়েশ করে বসে বসে অনেক দিন ধরে খাবো। শিয়ালের এমন কথা শুনে ছাগলের 7 ছানা ভয়ে কাঁপতে থাকে। এদিকে শিয়ালটি একটি বস্তা নিয়ে এসে ছাগলগুলোকে বস্তায় ভরতে থাকে। তারপর সে বস্তাটা পিঠে করে নিয়ে চলে যায়, কিন্তু একটি ছানা দরজার পেছনে লুকিয়েছিল, তাই শিয়ালটি ছানাটাকে দেখতে পায়নি। ছানাটি সেই ঘরেই লুকিয়েছিল। এদিকে তখনই মা ছাগল সেখানে চলে আসে। এ কি, আমার ঘর এরকম ফাঁকা কেন? আমার ছানারা কোথায়? কাউকে দেখছি না কেন। ছানারা কোথায় তোমরা? তখন সে ছানাটি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। মা মা, এখানে আমি ছাড়া আর কেউ নেই। একটা পাজি শিয়াল এসে বোনদেরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে, আর আমি ভয়ে দরজার পিছনে লুকিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাইনি। এসব তুই কি বলছিস মা? তার মানে আমার বাকি 6 ছানা ওই দুষ্ট শিয়ালের হাতে বন্দি আছে? না, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চল ছানা, তুই আমার সাথেই চল, তোর বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। এই বলে মা ছাগল দ্বিতীয় ছানাকে নিয়ে ওই দুষ্ট শিয়ালটিকে খুঁজতে থাকে। অবশেষে তারা দেখতে পায় একটি গাছের নিচে ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে, আর বস্তাটি তার পাশেই রাখা আছে। আর বস্তা খুলে তার ছানাদেরকে মুক্ত করে। তারপর একটি বড় পাথর এনে ওই বস্তার ভেতরে ভরে রাখে। এরপর মা ছাগল তার 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর এদিকে শিয়ালের ঘুমও ভেঙে যায়। আরে ধুর বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। আজ একটু বেশি পরিশ্রম হয়েছে, এজন্যই ঘুমটা বেশি ধরেছিল। ওহ, অনেক বেশি ক্ষুধাও পেয়েছে। ছাগলের ছানাগুলোকে নিয়ে এসেছিলাম, এখন একটা ছানাকে খাই, তাহলেই তো আমার ক্ষুধাটা চলে যাবে। ও, ছাগল খেলেই তো আবার পানি খেতে ইচ্ছে করবে।
এক কাজ করি, ছাগলগুলোকে নদীর পাড়ে নিয়ে গিয়ে একটাকে ধরে খাবো আর নদী থেকে পানি খাবো, আর বাকিগুলোকে ঘাস খাইয়ে গুহায় নিয়ে এসে রাখবো, তারপর আস্তে আস্তে ওদেরকে খাবো। এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি পিঠে নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বস্তাটা এত ভারী হয়ে গেল কেন? আরে আমি তো এই বস্তার ভরে হাঁটতেই পারছি না। আমিও তো বোকার মতো কথা বলছি, 7টা ছাগল এই বস্তায় থাকলে ভারী লাগবে না তো কি লাগবে? যাক বাবা, কোনো ব্যাপার না, একটু পরেই তো নদী বের হবে, ওখানে গেলেই তো ভুরি ভোজ করতে পারবো। এই বলে শিয়ালটি ভারী বস্তা নিয়ে নদীর পাড়ে যায় আর পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায়। এভাবেই দুষ্টু শিয়ালের মৃত্যু হয় আর মা ছাগল তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে বনে থাকতে শুরু করে। বললেই হলো খেলা করছিল। হারামজাদা পাজি শিয়াল, এখন আবার মিথ্যে কথা তুই কেন বলছিস? হ্যাঁ, সত্যি কথা বলতে বুঝি খুব ভয় লাগছে। ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি। শোনো ভাল্লুক ভাই, এই পাজি শিয়াল আমাকে খেতে চেয়েছিল। আমি বারবার তাকে বললাম, সিংহ মহারাজ এসব কথা জানতে পারলে তোমাকে শাস্তি দেবে। তবুও এই দুষ্টু শিয়াল আমার কোনো কথাই শুনলো না, জানো তো। তুই আমার মাথায় এভাবে ঠোকর মারছিস কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি? সে তো আমি বেশ দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি করব? সুন্দরবন নামক এক বনে এক পাজি শিয়াল বসবাস করত। শিয়ালটি সবসময় বনের ছোট ছোট পশু পাখিকে ধরে খাওয়ার চেষ্টা করত। এমনই একদিনের কথা, শিয়ালটি তার খাবার খোঁজার জন্য জঙ্গলে বেরিয়েছে। সে আনমনে হাঁটছিল। হঠাৎই সে দেখলো তার সামন দিয়ে একটি মুরগি যাচ্ছে। মুরগিকে দেখে সে মুরগিকে ধরার জন্য আস্তে আস্তে পা ফেলে যেতে লাগলো। আর মুরগি এসব টের পেয়ে পেছনে তাকিয়ে দেখে তার পেছনে দুষ্টু শিয়াল রয়েছে। এই দেখে মুরগি আর এক মুহূর্তও দেরি না করে ছুটতে থাকে আর শিয়ালও মুরগির পিছু পিছু ছুটতে থাকে। এই হতচ্ছাড়ি মুরগি, তুই তো শুধু শুধু পালাচ্ছিস। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দাঁড়া দাঁড়া বলছি, আজ যে তোকে আমার পেটে যেতেই হবে। এসব কথা বলতে বলতে শিয়ালটি মুরগিকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও শিয়াল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, নইলে কিন্তু আমি তোমার নামে সিংহ মহারাজকে নালিশ করব, এ আমি বলে দিলাম। ছাড়ো আমাকে। তোর তো দেখছি সাহস কম না, তুই আমার হাতে বন্দী হয়েও সিংহ মহারাজের ভয় দেখাচ্ছিস। আগে তো আমার হাত থেকে ছাড়া পেয়ে দেখা, তারপর তো তুই সিংহ মহারাজের কাছে গিয়ে নালিশ করবি। তোমার এসব কুকীর্তির কথা একবার যদি সিংহ মহারাজের কানে যায় না, তাহলে দেখো মহারাজ তোমার কি হাল করে। আমি না হয় তোমাকে কিছু নাই বা বললাম, কেউ না কেউ তো ঠিক তোমার এই বদ অভ্যাসের কথা একদিন জেনেই যাবে, তখন দেখবে তোমার কি হয়। তাই ভালো ভালোই বলছি, আমাকে ছেড়ে দাও। একটা সামান্য মুরগি খেয়ে তুমি আর কদিনই বা থাকতে পারবে বলো তো? কিন্তু আমাকে খাওয়ার অপরাধে তোমার যে শাস্তি হবে সেটা তো তুমি আজীবন মনে রাখবে। মুরগির কোনো কথাকে পাত্তা না দিয়ে শিয়াল যেই না মুরগির ঘাড়ে কামড় বসাতে যাবে, অমনি সেখানে একটা ভাল্লুক এসে হাজির হয় আর এসব দৃশ্য দেখে বলে, এ কি রে শিয়াল, তুই এসব কি করছিস? মুরগি তো কষ্ট পাচ্ছে, ওকে এভাবে চেপে ধরেছিস কেন? ছাড় ছাড় বলছি। আসলে হয়েছে কি ভাই, আমি তো মুরগিটার সাথে খেলা করছিলাম। বললেই হলো খেলা করছিল। হারামজাদা পাজি শিয়াল, এখন আবার মিথ্যে কথা তুই কেন বলছিস? হ্যাঁ, সত্যি কথা বলতে বুঝি খুব ভয় লাগছে। ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি। শোনো ভাল্লুক ভাই, এই পাজি শিয়াল আমাকে খেতে চেয়েছিল। আমি বারবার তাকে বললাম, সিংহ মহারাজ এসব কথা জানতে পারলে তোমাকে শাস্তি দেবে। তবুও এই দুষ্টু শিয়াল আমার কোনো কথাই শুনলো না, জানো তো। উল্টো আমাকে বলল আমি নাকি শিয়ালের হাত থেকে ছাড়া পেলে তবেই না সিংহ মহারাজের কাছে গিয়ে নালিশ করব। আমার সামনে এত বড় অন্যায়, এ তো আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ রে পাজি শিয়াল, তুই তো দেখছি আমাকেও মিথ্যা কথা বলেছিস, তবে আমি তোকে ছাড়বো না। এক্ষুনি আমি তোর নামে গিয়ে মহারাজের কাছে নালিশ করব। তুই জানিস না আমাদের বনে পশু পাখি শিকার করা নিষেধ। এরপর শিয়ালটি ভয় পেয়ে মুরগিটিকে ছেড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভাল্লুক আর মুরগি মিলে সিংহ মহারাজের কাছে যায়
আর তাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে সিংহ মহারাজ বলে, কি ওই শিয়ালের বাচ্চার এত বড় সাহস আমার নিষেধ অমান্য করে? ওই পাজি শিয়ালকে তো শাস্তি পেতেই হবে। ভাল্লুক আর মুরগি, যাও তোমরা এক্ষুনি যাও, ওই পাজি শিয়ালকে যে করেই হোক আমার দরবারে হাজির করার ব্যবস্থা করো। এরপর ভাল্লুক আর মুরগি তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। পথে তাদের সাথে টুনি পাখির দেখা হয়ে যায়। তখন মুরগি টুনিকে বলে, টুনি বোন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বনের গভীরের দিকে যাচ্ছ। হ্যাঁ মুরগি বোন, তুমি ঠিক বলেছো, আমি জঙ্গলের গভীরে যাচ্ছি। কেন বলো তো? আসলে আমাদের সিংহ মহারাজ ওই পাজি শিয়ালকে রাজদরবারে রেখেছে। ওই শিয়ালের আজ বিচার আছে, বুঝেছো? তুমি যদি শিয়ালের দেখা পাও তাহলে তাকে বলে দিও যে মহারাজ তাকে ডেকেছেন। নিশ্চয় পাজি শিয়াল কোনো গন্ডগোল পাকিয়েছে, তাই হয়তো মহারাজ তাকে ডেকেছে। সে যাই হোক, তোমরা বাড়িতে যাও, আমি ওই শিয়ালকে বলে দেব। এই বলে টুনি চলে যায় শিয়ালের কাছে, আর গিয়ে দেখে দুষ্টু শিয়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই পাজি শিয়াল, শিয়াল ওঠ ওঠ বলছি, সারাদিন শুধু নিশ্চিন্তে খাওয়া আর ঘুম। এই বজ্জাত শিয়াল, ওঠ ওঠ বলছি, মহারাজ তোকে তাড়াতাড়ি ডেকেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ। সে কি কাণ্ড, সে কখন থেকে ডেকে যাচ্ছে, অথচ এই পাজি শিয়াল কিনা এখনো ঘুম থেকে উঠছে না। না, এবার মনে হচ্ছে ওকে উত্তম মাধ্যম দিতে হবে। এই বলে টুনি পাখি শিয়ালের মাথায় ঠোকরাতে থাকে, আর সাথে সাথে শিয়ালের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার রে, তুই আমার মাথায় এভাবে ঠোকর মারছিস কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছি? সে তো আমি বেশ দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি করব? আমি তো আর আমার জন্য তোমাকে ঘুম থেকে ডাকছি না, আমি তোমাকে ডাকছি মহারাজের জন্য। মহারাজ তোমাকে এক্ষুনি তার দরবারে ডেকেছেন। এই সেরেছে, মনে তো হচ্ছে ওই পাজি মুরগি আর ভাল্লুক গিয়ে সিংহ মহারাজের কাছে নালিশ করেছে। এখন তো আমাকে যেতেই হবে, তবে গিয়ে যে করেই হোক ব্যাপারটা আমাকে ম্যানেজ করতেই হবে। আর টুনিও তার গন্তব্যে চলে যায়। কি ব্যাপার মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? এই পাজি শিয়াল, তুই কি জানিস না আমার এই জঙ্গলে কোনো পশু পাখি শিকার করা নিষেধ? তারপরেও তুই কেন মুরগিকে ধরেছিস? হ্যাঁ মহারাজ, আমি মুরগিকে ধরেছিলাম এটা সত্যি, কিন্তু আমি মুরগিকে খাওয়ার জন্য ধরিনি, ওর সাথে খেলা করার জন্য ধরেছিলাম। কারণ আমাকে সবাই ভয় পেয়ে সব সময় দূরে দূরে থাকে, আমারও তো ইচ্ছে করে খেলা করার, এজন্যই আমি ওকে ধরেছিলাম। কিন্তু ও যখন খেলা করতে রাজি হয়নি তখনই আমি ওকে ছেড়ে দিয়েছি। আমার কি অত বড় সাহস আছে যে জঙ্গলের রাজার কথা অমান্য করব? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার নিষেধ অমান্য করিসনি, তাহলে তোকে শুধু শুধু শাস্তি দিয়ে লাভ কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা, তুই তোর বাসায় ফিরে যা। এরপর শিয়াল মনের খুশিতে তার বাড়ির দিকে যেতে থাকে। তখনই তার সাথে দেখা হয় হালুম বাঘের। কি ব্যাপার বাঘ মামা, এভাবে মন খারাপ করে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো ভাগ্নে, ঘাস খেতে যাচ্ছি। এই বনে তো আবার পশুর মাংস খাওয়া নিষেধ, তাই বাঘ হয়ে ছাগলের মতো ঘাস খেতে হচ্ছে। মাঝে মধ্যে ইচ্ছে করে এই জঙ্গল ছেড়েই চলে যায়। কি বলছো কি মামা, তুমি এ জঙ্গল ছেড়ে চলে যাবে? ওই পাজি সিংহের যেমন এ জঙ্গলে থাকার অধিকার আছে, ঠিক তেমনি তোমারও আছে। যেতে হলে ওই পাজি সিংহ রাজা এখান থেকে যাবে, তুমি কেন যাবে বলো তো? আমি কিছুতেই একটা কথা বুঝতে পারছি না, তোমার মতো এমন শক্তিধর প্রাণী এ জঙ্গলে একটা থাকার পরেও ওই সিংহ কি করে এ জঙ্গলের রাজা হয়? তুমি কি ওই সিংহর চেয়ে কোনো অংশে কম মামা? সেই কথা তো বনের অন্য সবাই বোঝে না রে ভাগ্নে, আবার যে কত শক্তি এটা শুধুমাত্র তুই জানিস। এ নিয়ে তো আফসোস আমারও হয় ভাগ্নে। মামা, শুধু আমি জানলে তো আর হবে না, এ জঙ্গলের সবাইকে জানাতে হবে। তুমি এক কাজ করো মামা, এখনই তুমি গিয়ে ওই সিংহর সাথে যুদ্ধ শুরু করো। আমি আজ থেকে এ জঙ্গলের রাজা হিসাবে তোমাকেই দেখতে চাই। তুমি এ জঙ্গলের রাজা হলে আমরা আবার হাঁস মুরগি খেতে পারবো। আর তোমাকেও ঘাস খেয়ে থাকতে হবে না মামা। কি যে বলিস না ভাগ্নে, ওই সিংহকে আমি একদম ভয় পাই না। আমি আজকেই দেখিয়ে দিব এই বাঘও ওই সিংহের চেয়ে কম না। আর এই হালুম বাঘও এই বনে রাজা হওয়ার যোগ্যতা রাখে। বাঘ যখন এসব কথা বলছিল তখন সিংহ আড়াল থেকে বেরিয়ে আসে
আসলে বাঘের এতক্ষণ থেকে বলা সব কথাই সিংহ মহারাজ আড়াল থেকে শুনছিল। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার সাথে যুদ্ধ করতে চাস? তবে তাই হোক, আজ আমি তোর সাথে লড়াই করব। তোর যদি শক্তি থাকে তাহলে আমার ধারালো নখ আর দাঁত আছে। আমি যেহেতু এই বনের রাজা, আমাকে আমার প্রজাদের রক্ষা করতেই হবে। আমি এই বনের কাউকে তোদের শিকার হতে দিব না। এতে যদি প্রজাদের জন্য আমার জীবন চলে যায় তবে যাক না, আমি কিচ্ছু পরোয়া করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেটাই হবে, বাঘ আর সিংহের লড়াই। আর এই লড়াইয়ে যে জিতবে সে এই বনের রাজা হবে। এই বলে বাঘ সিংহের উপর আক্রমণ করে আর সিংহ বাঘের উপর আক্রমণ করে। বেশ কিছুক্ষণ তাদের লড়াই চলতে থাকে। তখন সেখানে টুনি, ভাল্লুক আর মুরগি চলে আসে। থামো থামো তোমরা, এভাবে নিজেদের মধ্যে রাজা হওয়া নিয়ে লড়াই করো না। একদিন না একদিন তো সবাইকেই মরতে হবে। এই ক্ষমতা দেখিয়ে কি লাভ বলো তো? সিংহ মামা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তাই তুমি আর ওর সাথে কষ্ট করে লড়াই করো না। আর বাঘ মামা, তোমাকে বলছি, আজ থেকে তুমি হবে এই বনের রাজা। তবে তোমার জন্য যদি কোনো পশু পাখিকে জীবন দিতে হয় তাহলে তুমি বুঝে নিও, তুমি আমাদের রাজা হওয়ার যোগ্য নও। আমাদের সিংহ রাজা কিন্তু আমাদের সবার প্রাণ রক্ষা করার দায়িত্ব নিয়েছে। তুমি কি পারবে আমাদের সবার প্রাণের দায়িত্ব নিতে? যেই রাজা তার প্রজাদের নিরাপদে রাখে সেই তো প্রকৃত রাজা। টুনি, আমার সত্যি ভুল হয়ে গেছে। আসলে এই পাজি শিয়ালের কথা শুনে আমি সিংহ রাজার সাথে লড়াই করেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি আর কখনো এই জঙ্গলের রাজা হতে চাইবো না, কারণ আমাদের সিংহ মহারাজা এই বনের সবাইকে অনেক ভালোবাসে, সবসময় সবার ভালো চায়। সে তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে এ জঙ্গলের সবাইকে আগলে রেখেছে, যেটা আমি কখনোই পারবো না। তাই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। আজ থেকে আমরা সবাই ভাই ভাই। এই বনে সবাই আমরা মিলেমিশে থাকবো, আর কখনো কেউ মারামারি করব না। তাহলেই আমাদের সবার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই চলো সবাই। আর সুখে শান্তিতে থাকতে লাগে।